গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি আমাকে খাবার দাও তো, খাবার খেয়ে আমাকে আবার জমিতে যেতে হবে। এই তো, আমি তোমার খাবার নিয়ে এসেছি। এই নাও, তাড়াতাড়ি করে খেতে বসো তো। এরপর টোনা খাবার খেতে বসে, আর টনি পাশে বসে হাত পাখা দিয়ে টোনাকে বাতাস করতে থাকে। আর একটু লজ্জা লজ্জা মুখ নিয়ে টোনাকে বলে, টোনা, একটা সুখবর আছে, আমি মা হতে চলেছি। গিন্নি, সত্যি বলছো আমি বাবা হব? সত্যি গিন্নি, তুমি আজ আমাকে অনেক বড় একটা সুখবর দিলে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর টনির একটা ফুটফুটে মেয়ে ছানা হয়। গিন্নি, আমাদের ছানাটা কিন্তু বেশ মিষ্টি দেখতে, তাই না? আজ থেকে ওর নাম টুকি। এভাবে টোনা আর টনি তাদের মেয়ে টুকিকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল। মা, ও মা, আমার সারাদিন একা একা বাসায় থাকতে একদম ভালো লাগে না মা, আমায় একটা পুতুল কিনে দিবে মা? টুকি যখন তার মায়ের সাথে এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই সেখানে টোনা আসে। টোনার হাতে একটা মুরগির বাচ্চা ছিল। টোনা বাজার থেকে আসার সময় ওই মুরগির বাচ্চাটা কিনে এনেছে। ও মা, কি সুন্দর এই মুরগির বাচ্চাটা! বাবা বাবা, আমি আজ থেকে ওর সাথে খেলা করব। ও আজ থেকে আমার বন্ধু। আমি আজ থেকে ওর নাম দিলাম পিঙ্কি। এরপর থেকে টুকি আর পিঙ্কি একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে যায়। টুকি যেখানে যেত সেখানেই পিঙ্কিকে নিয়ে যেত। ওরা দুজনই একসাথে খেত। ভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টোনা তার জমি থেকে মন খারাপ করে বাসায় ফেরে। কি গো, কি হয়েছে তোমার? তোমার মনটা এত খারাপ কেন? আর তোমায় এত চিন্তিতই বা দেখাচ্ছে কেন? গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। আমরা যে কালু দাদার কাছ থেকে গরু দিয়ে জমি চাষ করতাম না, কিন্তু আজ যখন গরু চাইতে গিয়েছিলাম, কালু দাদা বলেছে সেই গরু দিয়ে নাকি আমাদের জমিতে চাষ করাবে না, আমাদেরকেই নাকি কোনো একটা ব্যবস্থা করে নিতে হবে। তার গরু নাকি অসুস্থ, সেজন্য সে একদম গরু দিতে চাইলো না, আমাকে তাড়িয়ে দিল আর বলল নিজের জমি চাষ করতে নিজেকেই ব্যবস্থা করে নিতে। এবার আমরা কি করব? কি করেই বা জমি চাষ করব, আর কি করেই ফসল ফলাবো? আমাদের সংসারটা যে একেবারে অভাবে কেটে যাবে গো। এ তুমি কি বলছো? আমাদের তো কোনো গরু নেই, তবে আমরা কি দিয়ে জমি চাষ করব? আর জমি চাষ না করলে তো ফসলও ফলাতে পারবো না, তবে তো আমাদের না খেয়ে মরতে হবে গো। এসব বলে টোনা আর টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়, আর তারা কাঁদতে শুরু করে। তখনই সেখানে টুকি আর পিঙ্কি চলে আসে। আর কি হয়েছে জানতে চাইলে টুনি সবটা খুলে বলে। এসব শুনে টুকি আর পিঙ্কি অনেক চিন্তায় পড়ে যায়, আর হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যায়। পিঙ্কি, বলতো এখন কি হবে? জমিতে চাষ না করলে যে ফসল ফলবে না, আর ফসল না হলে তো আমরা না খেয়ে মরবো রে। কি করি বলতো? এসব শুনে পিঙ্কিরও অনেক মন খারাপ হয়, আর সে মনে মনে ভাবতে থাকে, ইস, আমার মালিকরা তো কত ভালো, আমার বন্ধু টুকিও তো অনেক ভালো, ওরা সবাই আমাকে কত ভালোবাসে। আমি যদি ওদের জন্য কিছু করতে পারতাম। এরপর টুকি আর পিঙ্কি বাসায় চলে যায়, আর পরের দিন সকাল হতে পিঙ্কি টোনার জমিতে চলে যায়। না, আমাকে আর এভাবে বসে থাকলে চলবে না, আমি বরং এই লাঙ্গলটা দিয়ে এই জমিটা চাষ করি, তাহলে আমার মালিকের আর কোনো চিন্তা থাকবে না, আর জমিতে ফসলও ফলাতে পারবে। এরপর পিঙ্কি লাঙ্গল কাঁধে নিয়ে জমি চাষ করার জন্য লেগে পড়ে, কিন্তু সে লাঙ্গলটাকে নিয়ে এক পাও এগোতে পারে না, কারণ তার চেয়ে লাঙ্গলটা অনেক বড় ছিল। এমন সময় সেখান দিয়ে বান্টি কবিতর যাচ্ছিল। আরে আরে, এ আমি কি দেখছি? ওনার গরু নেই বলে শেষে কিনা মুরগি দিয়ে জমি চাষ করাচ্ছে। কিরে পিঙ্কি, তুই এতটুকু মুরগি হয়ে জমি চাষ করতে পারবি? হায় আল্লাহ, কালে কালে আর কত কিছু দেখতে হবে। এসব কথা বলে বান্টি কবিতর সেখান থেকে চলে যায়।
আর পিঙ্কি অনেক চেষ্টা করার পরেও কিছুতেই জমি চাষ করতে পারছিল না। তাই সে অনেক কষ্ট পায় আর একটি গাছের নিচে বসে কাঁদতে থাকে। হায় আল্লাহ, আমার মালিক মালকিন আর টুকি ওরা কত ভালো, ওরা আমায় কত ভালোবাসে, আর আমি ওদের জন্য কিছুই করতে পারছি না। আমার এসব একদম ভালো লাগছে না। পিঙ্কি যখন এসব ভাবছিল, তারপর হঠাৎ সে দেখে এক বৃদ্ধা পেঁচা সে পথে বসে কাঁদছে আর তার পা থেকে রক্ত ঝরছে। পিঙ্কি সেই বৃদ্ধাকে দেখে তার কাছে যায়। বুড়িমা, তোমার পা থেকে তো রক্ত ঝরছে, দাঁড়াও আমি তোমার পায়ে জড়িপটি লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এরপর পিঙ্কি যখন জড়িপটি খুঁজছিল, তখনই সেখানে টুকি চলে আসে। আর টুকি সব দেখতে পেয়ে পিঙ্কি সহ সেই বৃদ্ধাকে জড়িপটি লাগিয়ে দিতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধা পেঁচা একদম সুস্থ হয়ে যায়। তোরা অনেক ভালো রে বাচ্চা, তোরা আমার খুব বড় উপকার করলি। আমি তোদের সাহায্য করতে চাই। এবার বল তো, তোদের এত মন খারাপ কেন? এরপর পিঙ্কি আর টুকি পেঁচাকে সব কথা খুলে বলে। ও, এই কথা তোরা একদম ভাবিস না বাচ্চা। এই নে, এ দুটো শিশি রে, একটা লাল শিশি আর একটা নীল শিশি। পিঙ্কি বাচ্চা শোন, তুই এই লাল শিশির ঔষধ খেলে অনেক বড় হয়ে যাবি আর অনেক শক্তিশালীও হবি। আর এই নীল শিশির ঔষধ খেলে তুই আবার আগের মতো হয়ে যাবি। এই বলে পেঁচা সেখান থেকে চলে যায়। আর পিঙ্কি সেই লাল শিশির ঔষধ খেয়ে অনেক বড় হয়ে যায় আর সে জমি চাষ করতে থাকে। আর কথা টোনা আর টনি শুনতে পেয়ে দৌড়ে তার জমিতে আসে যে মুরগি জমি চাষ কি করে করেছে। আর এসব দেখে টোনা টনি ভীষণ খুশি হয় যে তাদের মুরগি তাদের জমি চাষ করেছে। মা, বাবা, তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। এখন আমরা পিঙ্কিকে দিয়েই জমি চাষ করাতে পারবো আর ফসলও ফলাতে পারবো। হ্যাঁ রে মা, আজ তোদের জন্যই আমরা আবার ফসল ফলাতে পারবো। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এরপর থেকে টোনা আর টনি মুরগি দিয়ে জমি চাষ করে ফসল ফলাতো আর তারা খুব সুখেই তাদের দিন কাটাচ্ছিল। বৃন্দাবন জঙ্গলে এক টোনা আর টুনি বসবাস করত। একদিন টুনি বাপের বাড়ি যাবে বলে অনেক বায়না ধরে। এরপর একদিন, আমার মনটা যে বাবা মায়ের জন্য অনেক কাঁদছে, তুমি আমাকে বাবা মায়ের কাছে নিয়ে চলো না। ওগো, কি হলো, যাবে নিয়ে বলো না। আমার না বাবা মায়ের জন্য খুব কষ্ট হয়, বাবা মাকে যে খুব দেখতে ইচ্ছে করছে গো। হয়েছে হয়েছে, কান্না থামাও তো এবার। চলো, আজকেই তোমাকে বাপের বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার শাশুড়ি মা তো আবার আমাদের জঙ্গলের রসগোল্লা খেতে খুব পছন্দ করে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো, বাজার থেকে রসগোল্লা কিনে তারপর বাজারের পথ ধরে তোমার বাপের বাড়ি যাব, কেমন? আচ্ছা ঠিক আছে টোনা। এরপর তারা দুজনে বেরিয়ে পড়ে। প্রথমে তারা বাজারে যায় আর সেখান থেকে রসগোল্লা কিনে বাজারের পথ ধরে যেতে থাকে আর হাঁটতে থাকে। তারা দুজনে গল্প করছিল। টুনি, রসগোল্লার হাঁড়িটা তুমি নাও তো, পরে না হয় আমি আবার নেব। আচ্ছা ঠিক আছে, দাও তবে। আর শোনো, আজকে গিয়ে আবার কালই আসার কথা বলবে না। আমি কিন্তু এবার অনেকদিন থাকবো। সামনে আবার আমার বোনের বিয়ে, বুঝেছো? আমি বিয়ে খেয়ে অষ্টমঙ্গলা পার করে তারপর আসবো কিন্তু। একদম আমাকে আসার কথা বলবে না। বিয়ে তো খাবে না, শুধু আমার পকেট খানাই ফাঁকা করবে, এই মতলবটাই তো আটছো, তাই না? কি, আমি শুধু তোমার পকেট ফাঁকাই করি? এ কথাটা তুমি বলতে পারলে? হ্যাঁ, আমি যাই আগে বাপের বাড়ি, আমি তোমার সাথে আর ফিরবো না, এই আমি বলে দিলাম। গিন্নি, ও গিন্নি, ও আমার লক্ষ্মী গিন্নি, তুমি রেগে যাচ্ছ কেন গো? আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম আর কি।
এটা তোমার শুধু মজা না, তুমি কিপটে, তুমি হার কিপটে। তারা যখন এসব কথা বলছিল তখনই একটা কাক এসে টুনির মাথা থেকে রসগোল্লার হাড়িটা নিয়ে যায়। এই রে, নিয়ে গেল গো, নিয়ে গেল রে। টোনা ধরো ধরো, সর্বনাশ হয়ে গেল রে। টুনির চিৎকার শুনে টোনা কাকের পিছনে ছুটতে থাকে, আর টোনার পিছনে টুনিও ছুটতে থাকে। কিন্তু কাক এত জোরে উড়তে থাকে যে টোনা আর টুনি তাকে ধরতেই পারে না। এদিকে টোনা রেগে গিয়ে টুনিকে বলে, দিলে তো আমার শাড়ি সর্বনাশ করে, একটা সামান্য রসগোল্লার হাড়ি তাই সামলে রাখতে পারো না। তুমি পারোটা কি? হ্যাঁ, এবার তো আমাকে আবার টাকা খরচ করে রসগোল্লা কিনতে হবে। তুমি যে হাড়কিপ্টে, কাক তো ঠিকই করেছে। তোমার মতো হাড়কিপ্টের জন্য এটাই উত্তম। বেশ হয়েছে, বেশ। এবার চলো তো আবার রসগোল্লা কিনে আনি। এরপর তারা দুজনে মিলে বাজার থেকে আবার রসগোল্লা কিনে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এবার আর রসগোল্লার হাড়ি আমি তোমাকে দেব না, কষ্ট করে হলেও আমিই নিয়ে যাব। যাক বাবা, আমার মাথাটা তো একটু শান্তি পাবে। যাই হোক টোনা, আমি যে তোমার কাছে একটা সোনার হার কিনে চেয়েছিলাম, তুমি তো সেটা কিনেও দিলে না গো। আমার যে একটাও ভারী গয়না নেই, তাহলে আমি আমার বোনের বিয়েতে কি পরবো? রসুর সোনার হার? হ্যাঁ গো গিন্নি, তুমি কি আমাকে ভাঙা থালা নিয়ে পথে বসতে বলছো নাকি? হ্যাঁ, ছি টোনা, তুমি এত কিপটে কেন বলো তো? বউকে একটা সোনার হার কিনে দিতে তোমার এত কষ্ট হয়? আমাকে তবে বিয়ে করেছো কেন? চিরকুমার থাকতে পারোনি? তবে তো আমাকে হার গয়না কিচ্ছু দিতে হতো না। ছে টনি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, আর আমার এই কিপটেমিকে তুমি কৃপণতা কেন বলছো? হ্যাঁ, আমি তো সব তোমার জন্যই করি, যাতে আমি মরে গেলে তুমি যেন পায়ের উপর পা তুলে বসে খেতে পারো। হয়েছে হয়েছে, আমাকে আর এসব বলতে হবে না। আমি সব জানি। তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। তুমি মরার পরেও ভূত হয়ে আসবে তোমার টাকা পয়সা দখল করে নেওয়ার জন্য। আমি জানি। ছি টনি, তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমি কি এতই খারাপ? হ্যাঁ, না গো, তুমি তো অনেক ভালো। এবার শোনো, হাঁটতে হাঁটতে আমার পায়ে কড়া পড়ে গেছে। ওই যে নদীর পাড়ে একটা গাছ দেখতে পাচ্ছো, চলো ওখানে গিয়ে একটু বিশ্রাম নেই। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর দুজনে মিলে নদীর পাড়ে গিয়ে নদী থেকে জল খায়, আর তারপর একটা গাছের নিচে বিশ্রাম নিতে থাকে। হঠাৎ করে দুজনেই ঘুমিয়ে পড়ে। এদিকে জলের তলা থেকে একটা কুমির উপরে উঠে আসে আর বলতে থাকে, এত সুন্দর রসগোল্লার সুগন্ধ কোথা থেকে আসছে? দেখে তো একটু সামনে গিয়ে। আরে ওই তো একটা রসগোল্লার হাড়ি দেখা যাচ্ছে। যাই, আমি গিয়ে একটু খেয়ে আসি। এরপর কুমির সবগুলো রসগোল্লা খেয়ে আবার নদীতে নেমে যায়। এইদিকে টোনার ঘুম ভেঙে যায়। টুনি, এই টুনি, কত আর নাক ডেকে ঘুমাবে? এইদিকে তো সর্বনাশা কাণ্ড হয়ে গেছে। আবার কে যেন রসগোল্লা খেয়ে চলে গেছে। হায় হায় হায়, এটা কি বলো তুমি? আমাকে আবার রসগোল্লা আনতে হবে। হে উপরওয়ালা, তুমি কি আজকে আমাকে শ্বশুর বাড়িতে রসগোল্লা নিয়ে যেতে দেবে না নাকি? হ্যাঁ, কান্নাকাটি না করে এক হাঁড়ি রসগোল্লা জলদি করে নিয়ে আসো। তোমার মতো কিপ্টের জন্য এটাই উপযুক্ত শাস্তি। টুনির কথা মতো টোনা আবারও রসগোল্লা কিনে আনে। এরপর তারা আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে পথে একটা বৃদ্ধা পাখির সাথে তাদের দেখা হয়। কে গো বাছারা, কে তোমরা? আর এই রসগোল্লার হাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি যাচ্ছি গো রসগোল্লা নিয়ে। তা দেখোই না, পথে কত বিপদ আসছে। এরপর টোনা এ পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা বলে। সব শুনে বৃদ্ধা বলে, বুঝেছি বুঝেছি, তোরা দুজন খুব বোকা রে। শোন, আমি তোদেরকে একটা বুদ্ধি দেই। ওই যে একটা কলা গাছ দেখতে পাচ্ছিস, ওই কলা গাছ থেকে একটা কলা পাতা নিয়ে এসে রসগোল্লার হাড়িটাকে মুড়িয়ে দে। এতে যে রসগোল্লা আছে তখন সেটা কেউ বুঝতে পারবে না রে, আর তোদের রসগোল্লাগুলো আর হারাবে না। ঠিকই তো বলেছো বুড়িমা। আচ্ছা বুড়িমা, তুমি দুখানা রসগোল্লা খেয়ে দেখোই না, আমাদের জঙ্গলের রসগোল্লা খেয়ে দেখোই না।
অনেক সুস্বাদু রসগোল্লা। তুমি একবার খেলে বারবার খেতে চাইবে, বুঝলে? কই কই দেখি তো একটু তাহলে। এই বলে বৃদ্ধা একটা রসগোল্লা মুখে নিয়ে খুব মজা পায়। এরপর সে চোখ বন্ধ করে একটা একটা করে রসগোল্লা নিয়ে সব রসগোল্লা খেয়ে ফেলে। এরপর বৃদ্ধা ভয় পেয়ে টোনা আর টুনির দিকে তাকিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে। আসলে রসগোল্লাগুলো খুব মজা ছিল তো, তাই কখন যে সবগুলো খেয়ে ফেলেছি বুঝতেই পারিনি। টোনা আর টুনি রেগে একেবারে আগুন হয়ে যায়, কিন্তু বৃদ্ধা পাখিকে তারা আর কি বা বলবে। তাই টোনা বিপদে পড়ে আবার রসগোল্লা কিনে নেয়। এবার আমি কচু পাতা দিয়ে রসগোল্লা মুড়িয়ে নেব, দেখি এবার কে নিয়ে যায়। কচু পাতা দিয়ে যদি গলা চুলকায় তখন তুমি কি করবে? তখন আমি গলাটাই কেটে ফেলবো, বুঝেছো? এখন চুপচাপ চলো আমার সাথে। তুমি শুধু শুধু আমার সাথে রাগ করছো। আমি আর তোমার সাথে একটা কথাও বলবো না। এই যে মুখ বন্ধ করলাম আমি। এই বলে টুনি চুপচাপ হাঁটতে থাকে। টোনাও রাগ করে আর কোনো কথাই বলে না। তারা যেতেই থাকে আর যেতে যেতে অনেক দূর চলে যায়। হঠাৎ করে টুনি টোনাকে বলে, টোনা, আমার যে খুব খিদে পেয়েছে, আমি যে আর হাঁটতে পারছি না। এই তো চলেই এসেছি প্রায়, আর একটু কষ্ট করো, তারপর বাড়িতে গিয়ে আরাম করে বসো। গোস্তের ঝোল দিয়ে ভাত খেও, কেমন? আচ্ছা ঠিক আছে টোনা। এরপর তারা আবার হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে টোনা অন্যমনস্ক হয়ে পড়ে। এদিকে তার সামনে যে এক গাদা গোবর পড়ে আছে, টোনা সেটা চোখেই দেখতে পায় না। তারপর টোনা অন্যমনস্ক হয়ে গোবরে পা দেয় আর পিছলে পড়ে ধপাস করে পড়ে যায়, আর গোবর দিয়ে তার পুরো শরীর ভরে যায়। আর রসগোল্লা সে তো মাটিতে পড়ে একাকার অবস্থা। ছি 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 ছি, এগুলো কি হয়ে গেল? রসগোল্লা তো মাটিতে পড়লোই, তার উপর আমার শরীরটাও তো গোবরে ভরে গেছে। দূর ছাই, আমি আর শ্বশুর বাড়িতে যাবই না। নিকুচি করেছে আমার শ্বশুর বাড়ির কাঠায় আগুন। ওগো টোনা। টুনি এসব বলতে থাকে আর কাঁদতে থাকে। এদিকে টোনা রেগে টুনিকে টানতে টানতে বাড়িতে নিয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। উফ, এই অসময় আবার কেন তেষ্টা পেলো? আমি তো একটু আগে ডিমের তা দিতে বসলাম। দূর বাবা, ভালোই লাগে না। যাই তাড়াতাড়ি গিয়ে জল খেয়ে আসি, নদী তো আবার সেই কত দূরে। এরপর হাঁস জল খেতে চলে যায়। সে ফুলপুর জঙ্গলে থাকতো। কদিন আগেই সে ডিম ফুটিয়েছে আর তাতে বাচ্চা ফুটানোর জন্য তা দিচ্ছে। উফ, পেটে যে বড্ড ব্যথা করছে, আর সহ্য করতে পারছি না। আমার এক্ষুনি ডিম দিতে হবে। কেন যে জঙ্গলে খাবার খুঁজতে এলাম, এখন আমি কোথায় ডিম দেব? এসব কথা বলে মেনুটুনটুনি আশেপাশে তাকাতে থাকে। আর হঠাৎই মেনুটুনটুনি হাঁসের বাসাটা দেখতে পায়। ওই তো একটা বাসা দেখা যাচ্ছে। আমি বরং এখানেই ডিম দেই। ডিম দেওয়া শেষে না হয় ডিম নিয়ে বাসায় ফিরে যাব। এ কথা বলে মিনুটুনটুনি হাঁসের বাসাতে যায় আর হাঁসের বাসাতেই ডিম দেয়। ডিম দেওয়া শেষ হতে না হতেই এক দানব ঈগল মিনুটুনটুনিকে তুলে নিয়ে যায়। আমাকে ছেড়ে দাও, দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও। আমি যে সবেমাত্র ডিম দিয়েছি, তুমি আমাকে নিয়ে গেলে আমার ডিমের কি হবে? চুপ কর বলছি, একদম কথা বলবি না। ডিম নিয়ে তোর খুব ভাবনা, তাই না? আমার পেটে গেলে তোর ডিমের চিন্তা বের হবে। এইসব কথা বলে ঈগল মিনুটুনটুনিকে নিয়ে চলে যায়। আর এদিকে হাঁস জল খেয়ে স্বাভাবিকভাবে ডিমে তা দিতে থাকে। আর কিছুদিন পর ঘটে আসল ঘটনা। হাঁসের ডিম ফুটে দুটো ছানা বের হয়, আর মিনুটুনটুনির ডিম ফুটেও একটি ছোট্ট টুনি পাখি বের হয়। এ কি আশ্চর্য ব্যাপার! আমার ছানাদের সাথে এই টুনির ছানাটা কোথা থেকে এলো? আমার ডিম ফুটে টুনি পাখি বের হবে কি করে? কি সব অদ্ভুত ব্যাপার! না, এই টুনির ছানা কিছুতেই আমার ছানা হতে পারে না। মা, ও মা,
তুমি এসব কি কথা বলছো? তুমি তো তা দিয়ে আমাকে এই পৃথিবীতে এনেছো, তবে তুমি আমাকে কেন সন্তান হিসেবে শিক্ষা করছো না? আমি তো তোমারই সন্তান। চুপ কর টুনি, তুই কখনোই আমার সন্তান হতে পারিস না। আর তা দিয়ে তোকে ফুটিয়েছি বলে কি আমি তোর মা হব? তা কিছুতেই হতে পারে না। আমি একটা হাঁস, আর এই হাঁস ছানারাই হলো আমার সন্তান। তুই আমার সন্তান নোস, কেননা তুই একটা টুনি পাখি। যা দূর হ বলছি আমার সামন থেকে। মা, আমাকে তুমি ভেবে বলো না মা, আমি তো ছোট্ট একটা ছানা। আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো মা? সে আমি কি করে বলবো? আমি তোকে সন্তান হিসেবে মানি না, তুই আমার বাড়িতে থাকতে পারবি না। এই বলে হাঁস ছোট্ট টুনি পাখিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু ছোট্ট টুনি ছানা কোথাও না গিয়ে হাঁসের বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে। আমি বুঝেছি তুই এখান থেকে যাবি না, তাই তো? ঠিক আছে, আমি আমার ছানাদের নিয়ে নদীর ওপারে চলে যাব। এরপর হাঁস তার ছানাদের নিয়ে নদীর ওপারের জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। টুনিও হাঁটতে হাঁটতে হাঁসের পিছনে যেতে থাকে, কিন্তু নদীর পাড়ে যেতে হাঁস তার ছানাদের পিঠে নিয়ে টুনিকে রেখেই সাঁতার কাটে। মা, মা, তুমি আমাকে রেখে যেও না মা। ও মা, আমাকে রেখে যেও না। তুমি যদি আমার মা না হও তাহলে কে আমার মা? বলে যাও মা, আমাকে আমাকে একা রেখে যেও না। আমি যে সাঁতার কাটতে পারি না। টুনির এসব আর্তনাদে হাঁসের কিছুই হয় না। সে তার ছানাদের নিয়ে নদীর ওপারে চলে যায়। ছোট্ট টুনি নদীর ধারে বসে কাঁদতে থাকে। কিভাবে চোখের জল ফেলে কোনো লাভ নেই। মা যেহেতু আমাকে সন্তান হিসেবে অস্বীকার করেছে, তবে আমাকে খুঁজে বের করতে হবে যে কি আমার আসল মা। এরপর ছোট্ট টুনি তার মাকে খুঁজতে থাকে আর জঙ্গলের মধ্যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে থাকে। হঠাৎই টুনির সাথে সখী পায়রার দেখা হয়। কি গো পুচকে পাখি, জঙ্গলে এভাবে একা একা ঘুরছো কেন? তোমার মা কোথায়? আমি তো সেটাই খুঁজছি, আমার মা কোথায়, আমার আসল মা কোথায়? আচ্ছা, তুমি আবার আমার মা নাও তো? না গো ছোট্ট মেয়ে, আমি তোমার মা নই। আমার ছানা তো পারুল, আমি পারুলের মা। তুমি যদি আমার মা না হও তাহলে কে আমার মা? কোথায় আমার মা? বলো না গো, তুমি কি আমার মাকে চেনো? না গো ছোট্ট ছানা, তোমার মাকে আমি চিনি না, আর তোমার মাকে আমি চিনবো কি করে বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মাকে খোঁজো, আমি চললাম। আমার মেয়ে যে আমার জন্য অপেক্ষা করছে। এসব কথা বলে সখী পায়রা চলে যায়, আর টুনি আবারও তার আসল মাকে খুঁজতে থাকে। কিন্তু ক্ষুধা আর তৃষ্ণায় টুনি যেন নিস্তেজ হয়ে যায়। উফ, বড্ড খিদে পেয়েছে, আর তৃষ্ণায় গলাটা একেবারে কাঠ হয়ে আছে। আমার তো মাই নেই, এখন আমাকে কে খেতে দেবে? এসব কথা বলে টুনি কাঁদতে থাকে, আর তখনই সেদিক দিয়ে কাকলি কাক উড়ে যাচ্ছিল। কই গো, শুনে যাও, শুনে যাও, দাঁড়াও, আমার একটা কথা শুনে যাও। শুনে যাও না, তুমি কি আমার মা? রে তুই আমাকে এভাবে ডাকলি? আমি তো একটা কাজে যাচ্ছিলাম, আর আমি তোর মা হতে যাব কেন? হ্যাঁ, তুই কি তোর মাকে চিনিস না নাকি? সত্যি জানো, আমি না আমার মাকে চিনি না, তাই তো আমি আমার মাকে খুঁজছি। আর জানো, খোদাই না, আমি হাঁটতেই পারছি না। তুমি কি আমায় একটু খাবার খেতে দেবে গো? আহ মরণ, কি ঢং দেখাচ্ছিস রে তুই? হ্যাঁ, আমার কি খাবার বেশি হয়েছে নাকি? এমনিতেই তুই আমাকে ডেকে আমার সময় নষ্ট করে দিলি, যত সব আপদ একটা। এ কথা বলে কাকলি কাক টুনিকে একটা জোরে লাথি মেরে সেখান থেকে চলে যায়। তারপর ছোট্ট টুনির ছানা দূরে ছিটকে পড়ে অনেক ব্যথা পায়, আর তার দুঃখ আরো বেড়ে যায়। টুনি নদীর ধারে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। তুমি আমার সাথে এমন করলে কেন গো? কোথায় আমার মা? একজন আমাকে তা দিয়ে ফুটালো, কিন্তু সন্তানের পরিচয় দিল না। বললো যে আমি তোর মা নই, তুই আমার সন্তান নস। এদিকে আবার ক্ষুধা জ্বালা আর অন্যদের অত্যাচারে পড়ে
আমার কষ্টটা আরো বেড়ে গেল। আমি যখন আমার মাকে খুঁজে পাচ্ছি না, তখন আমার বেঁচে থেকে কি লাভ? আমার মা বেঁচে আছে কিনা আমি তো সেটাও জানি না। ক্ষুধা, তৃষ্ণা আর মাকে ছাড়া আমার তো মরে যাওয়াই ভালো। কথা বলে টুনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে নদীর ধারে যায়। যেই না টুনি নদীতে লাফ দিতে যাবে, তখনই একটা গাছের ডাল এসে টুনিকে আঁকড়ে ধরে। এই পাগল ছানা, এটা তুই কি করতে গিয়েছিলি? হ্যাঁ, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমি তো বুঝলাম, কিন্তু আমি অবাক হয়েছি। তুমি একটা গাছ হয়ে কথা বলতে পারো কি করে? আর তোমার স্বাভাবিক ডালগুলো এমন হাতের মতো আমাকে আটকালো কি করে? ভয় পাস না, আমি একটা জাদুর গাছ। আমি আমার জাদু শক্তি দ্বারা অনেক কিছুই করতে পারি। আর আমি তোর সব কথা শুনতে পেরেছি। কেউ তোকে সন্তানের মর্যাদা দিচ্ছে না, তাই তো? আর তুই তোর মাকেও খুঁজে পাচ্ছিস না। সমস্যা নেই, আজ থেকে আমি তোর মা, আমি তোকে আগলে রাখবো। তারপর গাছ তার জাদু শক্তি দ্বারা একটা ডালের মধ্যে তার বাসা বানিয়ে দেয়। আর ছোট্ট টুনি সেই বাড়িতেই থাকতে শুরু করে আর ওই গাছের ফল খেয়ে জীবন ধারণ শুরু করে। সত্যি তুমি গাছ হলে কি হবে? তুমি মায়ের থেকে কোনো অংশে কম নয়, তুমি আমার মা। এরপর থেকে ছোট্ট টুনি তার গাছ মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।